হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে মেয়ের পরীক্ষা শেষ হলো, এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। তো আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, শুরু করতে পারিনি, বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন একটু ব্র্যান্ড প্রমোশনের চাপ ছিল আজকে, তো একটা ব্র্যান্ডের কাজ ছিল, তো সেই ভিডিওটা মানে করলাম। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো, ইনস্টাগ্রামের জন্য প্রমোশন ভিডিও এসেছিলো আর কি। তো 3-4টে ভিডিও এসছে, সব ওই ইয়ের জন্য, ইনস্টাগ্রামের জন্য। তো তাও এগুলো পেড প্রমোশন না, জানো তো, সব হচ্ছে বার্টার কোলাবরেশন, মানে প্রোডাক্টগুলো আমি পেয়েছি, কিন্তু প্রোডাক্ট মানে এই ভিডিওগুলোর জন্য আমি কোনো রকম পেড প্রমোশন নয়, তো কোনো টাকা পাইনি, শুধুমাত্র হচ্ছে এগুলো বার্টার কোলাবরেশন বলে, যেটা হচ্ছে প্রোডাক্ট দেয়। তো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়েছি আমি, দেখতে পাবে তোমরা, যাও ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো যারা যারা দেখতে চাও। ইউটিউবের জন্য আসেনি, তাই ইউটিউবে পোস্টও করিনি। যাই হোক, তো এই সব কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, একদম রাতে শোয়ার আগে গিয়ে শেষ করব। আর হচ্ছে একটা খারাপ খবর আছে, জানো তো, আজকে ব্যাংক থেকে ফোন এসেছিলো, না ফোন আসেনি, সকাল থেকে অনেকবার ফোন করেছিলাম ব্যাংকে, কিন্তু ফোন রিসিভ করছিল না। তারপরে লাস্টে গিয়ে ফোন ধরেছে, ধরে বলছে যে আপনার লোনটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমার তো প্রচণ্ড রাগ হলো, মানে যা যাচ্ছে তাই ভাবে বলে দিয়েছি, কারণ দুদিন পর পর ওরা ফোন করে করে বিরক্ত করে লোনের জন্য। আমি তো নিজের থেকে এগিয়ে যাইনি ব্যাংকে, আমি তো নিজের থেকে লোনের জন্য ব্যাংকে যাইনি, ব্যাংক থেকে আমাকে 50 বার ফোন করে করে বিরক্ত করেছে। এর আগের বারও তাই ব্যাংক থেকে ফোন করে করে। কি মিথ্যে কথা বলছো? কি ও, ওরা বলবে আমি মিথ্যে বলছি, ও সে বলুক, এরম করে হাসবা দাঁত বের করে। যাই হোক, তো আমি তো কখনো লোনের জন্য যাইনি, ওরাই আমাকে লোনের জন্য ডাকে, আবার ওরাই বলে লোন হবে না। কি মামদোবাজি পেয়েছে বলো। কিছু কয়েক মাস আগেও সেই লোন আছে লোন আছে লোন আছে করলো, যার জন্য আমি সোমনাথকে বললাম যে চলো তো যাই, তাহলে আমরা বিজনেসটাকে বড় করতে পারবো। ও বাবা, যাওয়ার পরে হলো না। এই যে রিসেন্টও আমি দিব্যি কি সুন্দর ওর উপর জিনিসটা বন্ধক দিচ্ছিলাম, ওটাও দিতে গিয়ে মানে বিক্রি করছিলাম, তাও কি আসুন লোন আছে লোন নেবেন, আসুন লোন নেবেন আসুন করে গেলাম, তাও বাড়িতে ইয়ে করে গেল, বাড়িতে ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে বলছে ভেরিফিকেশনে কিছু প্রবলেম ছিল তার জন্য হয়নি। কোনো মানে হয়? আমি লাস্টে বললাম ফোনটা রাখার আগে, দেখুন এভাবে না, তাহলে দুদিন পর পর কাস্টমারদেরকে ফোন করে বিরক্ত করবেন না লোন নেওয়ার জন্য, হ্যাঁ আমাদের তো অনেক কাজ থাকে, আমাদেরকে এভাবে বিরক্ত করবেন না বলে যাচ্ছে তাই বলে ফোন কেটে দিয়েছি। রাগ ধরে গেছে আজকে আমার, এভাবে কাস্টমারদেরকে দুদিন পর পর লোন লোন করে মাথা খারাপ করা। যাই হোক, তো ওদিকে গেল, তারপরে যাই হোক, আমাদের খুব কাছের একজন মানুষ, আমাদের খুব কাছের, তো সেই ভালোবাসার মানুষ একজন আছে, তো তার বাড়িতেই এখন যাব আমি। সেখান থেকে আর কি সে 60,000 টাকা মতো দেবে বলেছে ধার, আমি মাইনে পাবো, মাইনে পেলেই তাকে 60,000 টাকা দিয়ে দেবো। আর আমার নিজেরও জমানো 50,000 আছে, তো 60,000 50,000 নিয়ে 1,10,000 টাকা নিয়ে আমরা রওনা দেবো, ঠিক আছে। যে টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, আর বাকি টাকাটা মাইনে পাবো সামনের মাসে 25 তারিখে, তারপরে শোধ করে দেবো। তো আশা করি আর কোনো রকম প্রবলেম হবে না। আর হ্যাঁ, তোমাদের মধ্যে আরেকটা কথা বলবো আজকে, তোমাদের মধ্যে অনেকে না বলছো যে দিদি ভাই তুমি 5 বছর ধরে ইউটিউবে আছো, 5 বছর ধরে কি তুমি কিছু টাকা ইনকাম করো নি, যে তোমাকে এরকম ফিনান্সিয়াল প্রবলেমে পড়তে হলো সামান্য এই লাখখানেক টাকার জন্য? এরকম টাইপের কমেন্ট এসছে অনেকগুলো। তো অ্যাকচুয়ালি বিষয় সেটা না, আমি যে এফডিটা করে রেখেছি সেই এফডিটা তো আমি এরকমভাবে ভাঙতে পারি না, সেটা বলতে পারো আমার মেয়ের পড়াশোনার কারণে করে রাখা সেই এফডিটা, ভবিষ্যতে কাজে লাগার জন্য। যখন মেয়ের 18 বছর হয়ে যাবে বা কলেজ শেষ করবে, কলেজ শেষ করে কোনো একটা কিছুর মধ্যে ওকে ঢোকানোর বিষয় বা ওকে স্ট্যান্ড করাতে হবে, তো সেই সব অনেক চিন্তা ভাবনা করে ওর ফিউচারের কথা ভেবে একটা এফডি করে রেখেছি। সেইটা থেকে যা সুদ পাই সেইটা আমি বলতে পারো খরচা করে ফেলি, টুকটাক জমিয়ে 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 মাসে মাসে জমিয়ে জমে বছরের শেষে সেটা তুলে হয়তো কিছু করে ফেলি, আমি ঘুরতে টুরতে চলে যাই বা সোনাদানা কিনে ফেলি, সেটা পরের কথা, কিন্তু ওই এফডিটাই কিন্তু আমি হাত দিই না, তো সেটাতে হাত দিইনি। আর বাদ বাকি ওটা ছাড়াও আমি যে টাকা পয়সা জমাই, আমি জমি জমি সবসময় সোনার উপর জিনিসটাই কিনে রাখি, এই টুকটাক বিপদে আপদে পড়লে পরে ওই যাতে সোনার উপরটা লাগে আমার। যেমন ধরো এই যে ব্যবসার প্রয়োজন, চলো সোনার জিনিস বন্ধক দিই, চলো চিকিৎসা করতে হবে, চলো সোনার উপর আছে ঘরে হয়ে যাবে, আমি ওই সোনার উপরতেই ইনভেস্ট করি, বুঝলে তো। কারণ সোনার উপর যে একটা অ্যাসেট, আজ যা দাম 2 বছর পর তার একটু বেশি দাম হবে, বোঝোই তো, সে কারণে আমি ওই সোনার উপরটাই জমিয়ে রাখি। তো সে কারণেই রূপোর থালাটাও একটা অ্যাসেট, আর বাদ বাকি সোনার জিনিসগুলো সব একটা অ্যাসেট। তো যাই হোক, আজকে মাকে ফোন করেছিলাম, মাকে ফোন করে কিছু জ্ঞানের বার্তা দিলাম, সেই জ্ঞানের বার্তাগুলো শুনে আমার মা তো কাঁদতে কাঁদতে ভিডিও কল করেছে আমাকে।
আমি বললাম যে এরকম ব্যাংকে কোন লকারে আমার গয়নাগুলো রাখা আছে, মাকে সেই লকারের নামটাম বললাম, সেই লকারের কাগজপত্রগুলো কোথায় আছে না আছে সেগুলো মাকে বললাম যে মা এই ব্যাংকের এই লকারে এই এত নম্বর লকারে আমার কিছু গয়না রাখা আছে আর কিছু ক্যাশ রাখা আছে। হ্যাঁ, তো আর পোস্ট অফিসে এই জায়গায় এই মেয়ের 18 বছর হলে এই এফডিটা ইয়ে হবে, এটা তুলে নেবা, এইসব বলছি। মা বলছে তুই আমাকে এসব বলছিস কেন? আমি বললাম যে না আসলে ওই বিশ্বযুদ্ধ চলছে তো, প্লেনে করে যাব, দেখা গেল কিছু একটা হয়ে গেল, মিসাইল টিসাইল লাগলো কিংবা হয়তো প্লেনটাই ক্র্যাশ করে পড়ে গেল, তো এই সব কারণে বলছি। তারপরে দেখি কি মা কাঁদতে কাঁদতে ভিডিও কল করেছে। আর আজকে সোমনাথের টেনশন তো লেভেল ক্রস করে গেছে। ও এখন প্ল্যান করছে, কালকে অবধি চিন্তা করছিল যে আমার কিছু হয়ে যাবে, আমার কিছু হয়ে যাবে, আমি বেশি দিন নেই, এই অবধি কালকে টেনশন করছিল, তার একটা লিমিটে ছিল। আজকে তো লিমিট ক্রস করে গেছে। আজকেও মরার পরে ভূত হয়ে কি কি করবে, ভূত হয়ে কি কি খাবে, ভূত হওয়ার পর কোথায় কোথায় যাবে, ভূত হওয়ার পর কিছু ধরতে পারবে কি ধরতে পারবে না, সেই সব নিয়ে টেনশন করছে। এই কি গো, ফার্স্ট কোথায় যাবা ভূত হওয়ার পর? জানি না কোথায় পাঠাবে, অর্ধেক জানি। বলছে আমি ভূত হওয়ার পর অনেক কিছু দেখতে পারবো। আচ্ছা আমি কি সেগুলো ছুতে পারবো? মানে আমার মধ্যে কি কোনো ঐশ্বরিক ক্ষমতা আসবে? মনে করো ভূত হওয়ার পরে কিছু একটা দেখছি, কেউ একটা কিছু করছে, আমি সেখানে গিয়ে কিছু একটা ধরতে গেলাম বা করতে গেলাম বা ছুতে গেলাম, সেই রকম কোনো ঐশ্বরিক ক্ষমতা কি আসবে? এইসব নিয়ে টেনশন করছে। কত বছর পর ভূত হবা? বলছে এই তো যদি চেন্নাইয়ের ডাক্তার ইনসুলিন নিতে বলে, ইনসুলিন নিলে তো 20 বছর, মানে এখন 35, তাহলে আর 55-তে গিয়েও ভূত হবে মরে গিয়ে। হ্যাঁ, ভূত হয়ে 55 বছর বয়সে কি কি করবে সেই নিয়ে এখন টেনশন করছে। লেভেল ক্রস করে গেছে আজকে ওর টেনশনের। যাই হোক, তুমি ভূত হবা না সোমনাথ, তুমি হবা ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণ। তুমি তো ব্রাহ্মণ, তুমি ভূত হবা কেন? এই যে পইতে তুমি তো ব্রহ্মদৈত্য হবা। আর কোন গাছে থাকে জানো? বেল গাছ। যা, এই বাড়িতে বেল গাছটা তো নেই, কেটে ফেলা হয়েছে। আশেপাশে এই পাড়ায় কোনো বেল গাছ আছে নাকি দেখতে হবে, সেই বেল গাছে উঠে বসে দেখো। লুল্লু ভূত, লুল্লু ভূত হবে ও। না না, তুমি ব্রহ্মদৈত্য হয়েও সব ভূতেদের রাজা, সব ভূতরা তোমার কথাই উঠবে বসবে, তুমি হবা ভূতেদের রাজা, ব্রহ্মদৈত্য। ঠিক আছে? বাবারে, চলো যাই। হ্যাঁ, আর কিছুদিন আগেও, 1 মাস আগেও সুগার টেস্ট 116, হ্যাঁ 116, 106, 108 এরকম থাকতো। 1 মাস আগেও সুগার টেস্ট করতো যখন। এই দুদিন ধরে শুরু হয়েছে, সুগার টেস্ট করলেই 190, 199, 180, 185 এইরকম টাইপের সুগার আসছে। আমি বললাম যে এত টেনশন করো না, এই তো হয়ে গেছে। আর তো 2 দিন চেন্নাইতে যাব, ডাক্তার যা যা বলবে তাই তাই করবা, দেখবা ঠিক হয়ে গেছে। ও ভয় পাচ্ছে ইনসুলিন দেবে বলে। ভয় পাচ্ছে না, সারা জীবন একটা মানুষকে সেই ছুঁই ফুটিয়ে ইনসুলিন নিয়ে চলা জীবন। তোমার ছোট্ট বোনটা যদি ইনসুলিন নিতে পারে রোজ, ওটা জীবন বলো, তুমি কেন পারবে না? একটা ইনসুলিন নিলে জানি অন্যান্য পার্টস পত্র ভালো থাকে, কিন্তু ইনসুলিনের সাইড এফেক্ট কি আছে? সাইড এফেক্ট হচ্ছে তোমার একটা জ্বরের ওষুধ খাওয়া কাজ করবে, মানে ইনসুলিন নিলে অন্য ওষুধের কার্যকারিতা তো কমে। তুমি এত বোঝো, এটা একটা সমস্যা জানো তো। উচ্চ মাধ্যমিকে বায়োলজি ছিল না, বেশি জেনে গেছি। এত বেশি জানা ভালো না, এত বেশি জানাটাও শরীরের জন্য খারাপ। না, ইনসুলিন সে নিচ্ছি ঠিক আছে, এবার সে কোথাও গেলে সেটাই ক্যারি করে নিয়ে যাবো, সে ঠান্ডার বরফে কি হয়েছে, বোনও তো করে। হ্যাঁ, আর একটা বোনকে দেখে মনে সাহস পাও, বাজবে ততদিন ইনসুলিন নিয়ে মোটেই না, সারা জীবন নিতে হবে না। যখন ঠিক হয়ে যাবে তখন ওর ইনসুলিন বন্ধ করে মুখের ওষুধ দেবে হয়। জিমটা হচ্ছে গেল পুরোপুরি, চেহারাটাকে এইভাবে মেনে নিতে হবে, যে এইভাবে চলো। তুমি রোগা ব্রহ্মদৈত্য হবা। আমার জ্যাঠার যেরকম ভাবে দেখেছি, ভয় ধরে গেছে না, ছোটবেলায় জ্যাঠা সুগারে মারা গেছে। আরে তোমার জ্যাঠার কথা বা, তোমার জ্যাঠা তো মানতো না, প্রচুর মিষ্টি খেত। আমার জ্যাঠা ভয়ঙ্কর। আমার বড়মার কাছে শুনেছি, বড়মা বলে যে তোমার জ্যাঠা কিচ্ছু মানতো না, সুগার হয়েছে জেনেও কিচ্ছু মানতো না, সারাদিন শুধু মিষ্টি আর মিষ্টি, মিষ্টি আর মিষ্টি। কিডনি নষ্ট হয়ে গেছিল সুগারে, পুরো রোগা। মানে তারপরে আরো একজন আছে, বলবো না নাম, যাই হোক সুগারে একটা অঙ্গ কেটে বাদ দিয়ে দিয়েছে। কে গো? আচ্ছা,
হয়েছে। এই তো। কে সুগারে কোন অঙ্গ কেটে বাদ দিয়েছে ভগবান? কোন অঙ্গ কেটে বাদ দিয়েছে? পা। পাই সাধারণত বাদ যায়। এটা বলেও ভুল করলাম। কেমন? তুমি আবার পা নিয়ে টেনশন করবা? আমি পা এখন ভালো করে ঘষি, কোথাও ঘুষকি হলো কিনা। হাসির বিষয় না, হাসির বিষয় তো না। হাসির বিষয়টা পা কোথাও চুলকালে পরেও পা দেখে এই রে, এই জায়গাটা মনে হয় পচছে, এবার এই জায়গাটা কেটে বাদ এই যাবে। রোগটা না পুরো ভিতর থেকে সাদা চাপড়া করে দেয়, সব খেয়ে দেয়। দাদার মা বাবাকে দেখো, দাদার মা 3 বেলা ভাত খায়, দাদার মা সকালে উঠে ভাত খায়, দুপুরে না, ভাত খায়, না, না। এখন খায় না? না, নীলয়দার মা। যাই হোক চলো যাই, कैश चाहिए हमको, कैश चाहिए, कैश নিতে যাই। যে ধার দিচ্ছে সেও ভাবছে এই ভিডিওটা দেখে যে আমি দিচ্ছি, হ্যাঁ, আর এরা টাকা নিতে আসবে এখন আমার বাড়িতে, ওই জন্য এরা দেখো কি খুশি। না না, ওরকম কোনো ব্যাপার না, আমরা স্নেহের পাত্র, আমাদের খুব ভালোবাসে। যাই হোক চলো যাই, একবারে ওখানে চাও খাবো, টাকাও নেবো, আবার চায়েরও। না, ওখানে তোমার আমি শিওর প্যান্ডি প্লেস কিংবা ক্রিয়ন কিংবা বুকেস এই সমস্ত টাইপের ওষুধ দেবে। আর যে এই ওষুধগুলো আমার বাবা খায় তো প্রচুর এক্সপেন্সিভ, মানে মাসে ওই এক পাতা ওষুধই বোধহয় আমি যদি 10 পাতা খাই বা যাই হোক, মানে 6 থেকে 8 হাজার টাকা ওষুধ করবে শুধু ওই এক পাতা। বাকি তো ইনসুলিন বাদই না। আমার মনে হয় ডাক্তার বলবে কি যে তোমার মুখের ওষুধ এখন কদিন বন্ধ থাকবে, যতদিন না প্যানক্রিয়াস ঠিকঠাক হচ্ছে, ইনসুলিন নিতে থাকো আর প্যানক্রিয়াসের ওষুধ খেতে থাকো, এটাই বলবে ডাক্তার। তা তুমি তো জানোই ডাক্তার কি বলবে, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? হ্যাঁ, আমি তো আমার ডিগ্রিটা লুকিয়ে রেখেছি, হ্যাঁ, ওটা তো কাউকে বললে হয়। তো সব জানে ডাক্তার কি বলবে না বলবে, ডাক্তার কি করবে। ওই যে কথায় আছে না, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর্ধেক বিদ্যা আরো বেশি ভয়ঙ্কর। তো সেটাই তো হলো, অল্প বিদ্যা না, ভয়ঙ্করী। অল্প বিদ্যা আর মিডিল বিদ্যার মাঝখানটা ওই বিদ্যাটা আরো বেশি ভয়ঙ্কর। সেই অবস্থা হয়ে গেছে, আমি বুঝতে পারি সবই, কিন্তু ওই যে যাই চলো চলো চলো, যাও 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 যাও। কোথায় যাবো আমি? বাইক নিয়ে যাও, চাবি দিচ্ছি। বাইকটা চালানো যদি শিখিয়ে দিতে না, তোমাকে কোনোদিনও তেল মাখাতাম না, কোনোদিন বলতাম না যে কিছু চলো বা কিছু। বাইকের কত বলেছিলাম যে আমাকে ড্রাইভিং শিখিয়ে দাও, ড্রাইভিং শিখিয়ে দাও, ড্রাইভিং শিখিয়ে দিল না। আমার জীবনের এই একটা স্বপ্ন অধুরা থেকে গেল, এই অধুরা স্বপ্ন নিয়ে মরতে হবে, তার মানে পরের জন্মে এটা পূর্ণ হবে। যা যা স্বপ্ন এই জন্মে পূরণ হচ্ছে না, আমার আত্মা সেইটা নিয়ে মরবে, দিয়ে পরের জন্মে আমার আত্মা সেই স্বপ্নগুলো পূরণ করবে। পরের জন্মে আমি রেসে খুব ভালো কিছু নাম করব, বাইক রেসে নাম করব পরের জন্মে, যেহেতু এই জন্মে বাইক চালানোটা স্বপ্নে পূরণ হলো না। তুমি যদি আলফাল বকতে পারো, হ্যাঁ, তুমি ভূত হয়ে কি কি করবা, কোথায় কোথায় যাবা? মানে যদি কোনো অপশন দেয় তাই বললাম, ভগবান যদি অপশন দেয় তাহলে আমি কি কি করতে পারবো না করবো সেটাই জানা। তুমি ভুলে যাচ্ছ, তোমার ওই মরার পরেও ওই ব্রহ্মদত্ত হও আর ভূত হও, তখনও সুগার থাকবে তোমার। না তখন কি করে সুগার? তখনও সুগার থাকবে। খাবোই তো, খেতেই তো পারবো না, কি করে সুগার থাকবে? তখনও থাকবে। চলো যাই, হ্যাঁ, বেরিয়ে আসি, ফিরে এসে তারপরে আবার যাওয়ার যেটুকু পারবো সেটুকু ভিডিও করব, তারপরে আবার করছি পরে। তো বন্ধুরা, যেখান থেকে আমি 60,000 টাকা ধার করছি, তো সেখানে চলে এসেছি দেখো, আর আসার সাথে সাথে গরম গরম 1 কাপ চা। তো আমি তো লিকার চা করতে বলেছিলাম, কিন্তু সোমনাথ বলল যে দুধ চাই খাবে, তো তার জন্য দুধ চাই করা হয়েছে, অবশ্যই সোমনাথেরটা চিনি ছাড়া, আর আমারটা চিনি দিয়েই খেলাম। আর এই যে তার সাথে ছিল আলুর চিপস, সোমনাথ তো বলছে আলুর চিপস আগে কি ভালো খেতাম। আমি বললাম ঠিক আছে, তা এত খেতে ইচ্ছে করছে যখন একটু ফোঁটা খাও, একটা ছোট্ট টুকরো মুখে দাও। তারপরে সেই একটা চিপসকে নেই নেই করে 10 ভাগ করেছে, একটা চিপস নিয়ে 10 ভাগ করে, তারপরে একটা ছোট্ট সেই সর্ষে দানার মতো একটা চিমটি নিয়ে মুখে দিচ্ছে, আর কি বলবো। তো যাই হোক, ও বিস্কুট দিয়েই খেলো, এই যে দেখো কয়টুকু নিয়ে মুখে দিল। তো যাই হোক, ও বলছে সেই টেস্ট। তো এই যে ও বিস্কুট দিয়ে চা খাচ্ছে। তো ওখান থেকে তারপরে আমরা দরকারি কাজ করে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে তারপরে এখন আমরা বাড়ি যাওয়ার পথে এক জায়গায় যাচ্ছি, ওই এক জায়গায় অন্নপূর্ণা দেবীর পুজো হচ্ছে, তো সেখানে সোমনাথ বলল যে চলো একবার ঘুরে আসি, বেশ ভালো লাগে, ওখানে প্রত্যেক বছরই হয় অন্নপূর্ণা দেবীর পুজো। তো বলল চলো চেন্নাই যাওয়ার আগে একবার মায়ের দর্শনটা নিয়েই যাই। আমি বললাম হ্যাঁ অবশ্যই চলো, তো সেখানেই যাচ্ছি। আর এই যে দেখো পৌঁছেও গেছি, কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর করে সাজিয়েছে চারিদিক লাইটিং ফাইটিং করে।
এত ভালো লাগছিল দেখতে। আমাদের রানাঘাটে একটা সুন্দর মেলাও হচ্ছে, তো সেখানে আমি তোমাদেরকে কালকে নিয়ে যাব। কালকে যখন মেয়েকে নিয়ে যাব, কালকে ছুটির দিন মেয়ের, তো স্কুল নেই, পড়াও একবেলা, তো কালকে যখন নিয়ে যাব সেটা কালকে শেয়ার করব। দেখে গেলাম আর কি, এক জায়গায় বড় মেলা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো মা অন্নপূর্ণা দেবী, এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে, মনটা পুরো শান্তি হয়ে গেল মায়ের দর্শন নিয়ে। তো মাকে প্রণাম করে তারপরে এখান থেকে বেরিয়ে কিন্তু সোজা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। বন্ধুরা, আসলাম বাড়িতে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই সবার আগে ওপরে আসলাম। ওপরে এসে দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি, দেখো চারিদিকে সব খুলে দিয়েছি, কেননা ঘরটা তো গরম ছিল, তো এখন সন্ধ্যের হাওয়াটা ঢুকছে, এখন ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন আমি আর সোমনাথ আসি একবার ওপরে, এসে কিছুক্ষণ বসি। তো সোমনাথ এখন গেল হচ্ছে রিয়াঙ্কাদের বাড়ি, ওর চেন্নাইতে যাওয়ার আগে বিষ্ণুদের সাথে একটু দেখা করতে ইচ্ছে করছে। আমাকেও বলছিল যাওয়ার জন্য, যে তুমিও চলো আমার সাথে। আমি বললাম না, আমি আর যাবো না, তুমি যাও, আমাকে তো রাতের খাবার রান্না করতে হবে, আমার ইচ্ছেও করছে না এখন এতটা যেতে। আর যাই হোক, তো ওই জন্য আমি আর গেলাম না। এখন নিচে যাব, নিচে গিয়ে মিলেট বসাবো, আজকে মিলেট রান্না করব। আর মেয়ের হয়ে যাবে, বাঁধাকপির তরকারি আছে, মেয়ে ওটা দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমি আর সোমনাথ মিলেট খাবো। তো এখনই নিচে গিয়ে বসাবো। আর মেয়েরও পড়ার ছুটি হলো, ম্যাডাম এখন বেরোলো। আমি যদি এখন সোমনাথের সাথে যেতাম তাহলে মেয়েটা বাড়িতে একা থাকতো বা শাশুড়ির কাছে রাখতে হতো, ওর সন্ধ্যেবেলা টিফিন খাওয়ানোরও ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে আমি আর যাইনি। তো চলো, আমার শাশুড়ি মা কালকে পায়েস দিয়েছিল, সেই পায়েসটা মেয়েকে এখন খাওয়াবো টিফিনে আজকে, তারপরে মিলেটটা বসিয়ে দেবো। তো সঙ্গে থাকো, আসছি আবার পরে। এই দেখো দোলনাটাকে মা কিন্তু খাটে বলছি, ঘরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কেমন যেন লাগছে ঘরটা, মানে দোলনাটা আনার পর হয়তো ঘরটা দেখতে ভালো লাগছে বা দেখতে খারাপ লাগছে সেটা পরের প্রশ্ন, সেটা মেন প্রশ্ন নয়। মেন কথা হচ্ছে এই দোলনাটায় এতদিন বসে বসে আমি প্রকৃতিকে দেখতাম, তো এই দোলনাটায় বসে বসে এই যে খোলা আকাশের নিচে প্রকৃতি দেখতাম, গাছপালা দেখতাম, প্রকৃতি দেখতাম। কিন্তু এখন এই দোলনাটায় বসে বসে কি দেখবো, টেবিল আর খাট, এটা ভীষণ কষ্টকর যারা প্রকৃতি ভালোবাসে। তো এর একটা উপায় বের করা হয়েছে, মানে সোমনাথ একটা উপায় বলেছে, সেটা হলো পুরো দোলনাটাকে রং করে নেওয়ার জন্য। বললো রং করে নাও, তাহলে আর মরচে পড়বে না। 2 বছর অন্তর অন্তর যদি রং করা যায় তাহলে কিন্তু দোলনাটাকে আমি বাইরে রাখতে পারবো। হ্যাঁ, এই গদিগুলো ভেতরে থাকবে, যখন বসবো তখন নিয়ে বসবো, যেমন এতদিন করতাম। তবে দোলনাটাকে একটা উপায় করেই বাইরে রাখা যেতে পারে, যদি আমি দোলনাটা 2 বছর অন্তর অন্তর রং করতে থাকি। তো সেটাই এখন দেখি, ঘুরে আসার পর তারপরে সামনের মাসে রং মিস্ত্রিকে ভাবছি ফোন করে বলবো দোলনাটাকে রং করে দাও, তাহলে বাইরে রাখতে পারবো আর আমি বসে বসে প্রকৃতিটাকে দেখতে পারবো। নাহলে এই দোলনায় বসে যদি এতদিন ধরে এই প্রকৃতি দেখার পরে যদি এখন দোলনায় বসে আমাকে খাট আর টেবিল দেখতে হয়, খুব কষ্ট। চলো যাই, নিচে যাই। দেখো বন্ধুরা, মিলেটটা বানানোর জন্য সব রেডি করে নিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর এখানে মুসুরির ডাল, মুগের ডাল আর মিলেট ভিজিয়ে রাখা আছে, প্রেশার কুকারে করে করব। তেলের ওপরে গোটা জিরে ফোড়ন দেবো, দিয়ে এই সব সবজিগুলোকে নুন দিয়ে হলুদ দিয়ে একটু নাড়িয়ে তারপরে এটাকে দিয়ে 3টে সিটি। বন্ধুরা, এই যে বসিয়ে দিয়েছি, এখন শুধু সিটি পড়ার অপেক্ষা, 3-4টে সিটি পড়লেই বন্ধ করে দেবো। রিয়াঙ্কা ফোন করেছিল, বলছে আসলি না কেন, তোর ব্যাপারটা কি? বললাম যে রাতের রান্না ছিল, মেয়ের পড়া হলো, ওকে খাওয়াতে হবে টিফিন। চলো এবার আমি কি করবো বলো তো, একটুখানি ব্যাগ গোছানো 2-1টা জিনিস রেডি করে রাখি, এগিয়ে রাখি, 2-1টা জামা বের করে রাখি, 2-1টা নাইটি গুছিয়ে রাখি, তাহলে একটু মানে রবিবারে প্যাকিং করার হিসাব মতো রবিবারেই প্যাকিং করবো ঠিক করেছি, কিন্তু এখন একটুখানি এগিয়ে রাখলে রবিবার দিনকে চাপ কম লাগবে। সোমনাথেরটা তো সোমনাথ জানোই, ওই বেরোনোর আগে বসে। দেখি, চলো বন্ধুরা, আমার বেশি কিছু হয়নি। আমার এই যে 3টে নাইটি নিয়েছি, বেশি কিছু নিইনি, কারণ যদি শুনি 3 দিনের বেশি লেগে যাবে তাহলে আমি নাইটি ওখানে কেচে মেলে দেবো, আর যদি শুনি 3 দিনের মধ্যে হয়ে যাবে তাহলে আর আমার কাছাকাছি করতে লাগবে না। 3টে নাইটি নিয়েছি। শুনতেও পারবে না, জানতেও পারবে না।
কি শুনতে পারবো না, জানতে পারবো না? ওখানে কদিন লাগবে? প্রথম দিনকে আমি জানতে পেরে যাব, যখন ডাক্তারবাবুর সাথে কথা বলবো উনিই বলে দেবে। দিনকে যাওয়ার পর উনি এবার টেস্ট দেবে, টেস্টগুলো পরের দিন সারাদিন ধরে হবে। বিকেলবেলা ধরো রিপোর্টগুলো ডাক্তারের টেবিলে চলে যাবে, তারপরে ডাক্তারবাবু যদি বলে যে তোমাকে এখন একটা গ্যাস্ট্রো ডাক্তার দেখাচ্ছি, তোমাকে সুগারের ডাক্তার দেখাতে হবে, সুগারের ডাক্তার হয়তো পরের দিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তখন সুগারের ডাক্তার আমরা বলবো যে আমরা এখান থেকে এসেছি, তো আমরা মানে রিপোর্টটা পাওয়ার পর যেদিনকে রিপোর্ট দেওয়া হবে সেদিনকেই বলতে পারবে আমরা কবে ফিরতে পারবো। দিনের দিনই টেবিলে চলে যাবে। হ্যাঁ, ওই দিনের দিনই তাহলে জানতে পেরে দেরি যাবো। করে না, ওখানে তার তো আর দিনের দিনই বা পরের দিনই আমি ঠিক জানতে পেরে যাব। 3 দিনের বেশি হলে কাছাকাছি করে নেবো, ফালতু বেশি নিয়ে লাভ নেই। তবে 3টে নাইটি নিয়েছি। দুটো নিলে যথেষ্ট, 3টে লাগে না, ফালতু তো ক্যারি করে নিয়ে যাচ্ছে। আমি তো এই একটা পরে যাবো আর তোমার কথা, তোমার সাথে আমার হবে না। তুমি এই গেঞ্জিটা মানে কত, হ্যাঁ কালকের থেকে গেঞ্জিটা পরেই যাচ্ছ, কন্টিনিউ পরেই যাচ্ছ কালকে থেকে। হাফ প্যান্টটা হাফ প্যান্টটা কদিন ধরে পরছো? কালকে পরেছো? হ্যাঁ গাছিয়ে বলো, চুল কেটেছিস না, চুল কেটেছিস কোনটা পরে? আমার গাছিয়ে বলো কালকের থেকে পরছো। পরশু দিন থেকে পরছি। তাহলে কি হলো? হ্যাঁ, কি তাতে কি হলো? কিছুই হয়নি। আমরা সেটা পারি না, আমাদের মেয়েদের রেগুলার 2টো করে নাইটি লাগে সেখানে। এরকম করে করতে গেলে তো মানে কি আর বলবো। ছেলেরা ওরকমই হয়, মেয়েদের লাগে, বুঝলা? আর আমি এখানে ড্রেস তিনটে ড্রেস নিয়েছি। এই একটা সুতির চুড়িদার নিয়েছি, আর এই একটা ভালো চুড়িদার নিয়েছি, আর একটা জিন্স একটা টপ নিয়েছি। আর চুড়িদার একটাই নিয়েছি, একটা সুতির, একটা নরম, এটা খুব নরম, এটা রেয়ন কাপড়। একটা রেয়নের চুড়িদার, একটা সুতির চুড়িদার, একটা জিন্স টপ। আর একটা চুড়িদার তো পরে বেরোবো এখান থেকে, এই যে আরেকটা চুড়িদার, এইটা পরে বেরোবো এখান থেকে। এটা আমার মা সিলেক্ট করে দিয়েছি। নতুন চুড়িদার 3টে ছিল স্টকে, একটা আবার ভাঙবো, আগের দিন একটা ভেঙেছি, আজকে একটা ভাঙবো, আর একটা থাকলো স্টকে। মল্লিকা কবে চুড়িদার তুলবে, চুড়িদারের পিস, তারপর আবার মল্লিকাকে দেবো খান 10 বানাতে। দেরি আছে, এখনো মানে এগুলো সব আরও হয়ে যাবে, মাস 6 পর দেবো মল্লিকাকে। মল্লিকা এখনো তোলেনি সেরকম, ওকে প্রায়ই ফোন করি চুড়িদারের পিস তুলেছো, ও বলে না। যাই হোক, আর সোমনাথের এখনো কিচ্ছু হয়নি, দেখি ও কখন কি করে। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যেগুলো হচ্ছে মেক্সিকো থেকে আমার খুব 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 কাছের একজন, খুব কাছের প্রিয় মানুষ আমাকে মেক্সিকো থেকে উপহারগুলো পাঠিয়েছে। তো আমি তো পেয়ে বেজায় খুশি, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে পারফিউম, এত সুন্দর গন্ধ, সে আর কি বলি তোমাদেরকে। তার সাথে দেখো এটা একটা লিপ গ্লস, যেটা ভীষণ সুন্দর। তার সাথে আবার একটু সেই কি যেন বলে না, একটু সেই অভ্র টাইপের, তো সেটাও কিন্তু ওর সাথে দেখো ঝুলছে, ওটাও ভীষণ সুন্দর। আমি তো এটাও মানে কালকেই মনে হয় বিকেলবেলা দিয়েছিলাম ঠোঁটে। এগুলো অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই এসছে, সব ধরে পার্সেল আমাদের বাড়িতে। তো তোমাদের সাথে সত্যি কথা বলতে এত ব্যস্ত না, 2 দিন ধরে এত ব্যস্ত, যে কারণে আমি যে সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দর করে ক্যামেরা করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব সেটা আর হয়নি। তো সব কিছু দেখে দেখো, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি, মানে সব কিছু দেখাও সারা, সব কিছু দেখে টেখে আবার গুছিয়েও রেখেছি। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধুদের সাথে তো আমার এত সুন্দর সুন্দর উপহারগুলো শেয়ার করা হয়নি। আমি যখনই কোনো কিছু উপহার পাই তখন সেটা তোমাদের সাথে দেখাতেও ভালো লাগে, আর যেটা উপহার দিই সেটাও ভালো লাগে। তো দেখো একটা খুব সুন্দর কানের দুল তোমাদেরকে দেখালাম, তার সাথে একটা সুন্দর নেল পালিশ, সব মেক্সিকান ভাষায় লেখা। আর এই যে দেখো একটা কি সুন্দর ব্যাগটা তো বক্স খাটের ভেতরে রেখেছি। তো এত সুন্দর ব্যাগটা আমি ভাবছি কি করি, এই ব্যাগটা কি তাহলে নিয়ে যাব ঘুরতে, নাকি ভাবছি থাক, ব্যাগটা খুব সুন্দর, কখনো বিয়ে বাড়ি পেলে তখনই বরঞ্চ এই ব্যাগটা নিয়ে যাব। রেড কালার আছে, খুব সুন্দর লাগছে, চেরি কালার ব্যাগটা। আর সব থেকে বড় কথা, মেক্সিকোর ব্যাগ, বিদেশি ব্যাগ আমার আলমারিতে, ও বাবা সেই আনন্দ। না আলমারিতে না, বক্স খাটে। ব্যাগটা সত্যি খুব পছন্দ হয়েছে আমার। তার সাথে দেখাই তোমাদেরকে, রান্নাঘরে রয়েছে দেখো এই যে কফি, মেক্সিকান ভাষায় লেখা সব। তো কফিটা আমি এখনও খাইনি, তবে আমার মা 1 কাপ চা করে, মানে 1 কাপ গতকালকে কফি করে খেয়েছিল, চা বলতে যাচ্ছি, 1 কাপ কালকে খেয়েছিল। মা তো খুব খুশি এই কফি পেয়ে। তার সাথে এখানে ছিল প্রচুর প্রচুর চকলেট, কিন্তু সব চকলেট এখন নেই, অর্ধেক কিন্তু আমার আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। তো এখানে মানে কিছুটা খাওয়া হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই চকলেটগুলো খেতে ভীষণ ভীষণ টেস্টি, আমাদের এখানকার মতো মানে একদমই না। দেখো এটা লজেন্সটা দেখতে কেমন আনকমন বলো।
তো এইগুলো সব আর কি ওই প্যাকিংয়ের মধ্যেই ছিল। আমার মেক্সিকোর প্রিয় মানুষটা যে আমাকে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। ই বাবা, ধন্যবাদ দিলাম, এ তো আমাকে গালাগালি দেবে। যাই হোক, তো আমার মেয়ে প্রচণ্ড খুশি চকলেটগুলো পেয়ে, ও খাচ্ছে, আমিও খাচ্ছি, আমরা মা মেয়েতে ঘুরে ফিরে খাচ্ছি। তো এবার এই চকলেট খেয়ে আমি মোটা হবো বুঝতে পারছি। দেখো কত রকমের মানে ভ্যারাইটিস রকমের আরও ছিল, জানো তো বন্ধুরা, সবটা শেয়ার করতে পারলাম না, কারণ বললাম না কয়েকটা খাওয়া হয়ে গেছে এখান থেকে। তার সাথে দেখাই তোমাদেরকে এক ধরনের লজেন্স। দেখো লজেন্সটা কি অন্যরকম, মানে এগুলো না কেমন যেন, মানে লজেন্স নর্মালি কি হয়, ধরলে পরে হাতটা আঠা আঠা হয়ে যায়, তো এই লজেন্সগুলো না কোনো সেরকম কিছু না, পুরো স্পঞ্জের মতো যেন না। তার সাথে এখানে দেখো এই একটা মানে এটা কি আমি এখনও জানি না, আমি এখনও খুলিনি ওটা, বুঝলে। আর এটা হচ্ছে লজেন্সের স্প্রে, বাপরে বাপ, এরকমও হয়। লজেন্স তো মুখে দিয়ে খাই, এটা হচ্ছে স্প্রে করতে হবে মুখের মধ্যে, এটাও খুব সুন্দর। আর তার সাথে তো আমার সোনামার জন্য দেখো এখানে একটা সুন্দর পেন্সিল পাঠিয়েছিল, ও আবার সেটা পেন্সিল বক্সের মধ্যে রেখেও দিয়েছে। এই দেখো একটা দারুণ সুন্দর পেন্সিল, আর তার সাথে একটা এত সুন্দর কল দিয়েছে, কলটাও দেখার মতো। কলটা দেখো কি কিউট। ও আবার বলছিল স্কুলে নিয়ে যাবো, বললাম না না, স্কুলে নিয়ে যেতে হবে না, তুমি বাড়িতে ব্যবহার করো। কত ভালোবেসে পাঠিয়েছে আমার প্রিয় মানুষটা, তাই না? তো চলো, আর তার সাথে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দাঁড়াও আগে কলটা দেখিয়ে নিই। মেয়ে বলছিল পেছনটা দেখাও মা কলের। তার সাথে দেখাই মেয়ের জন্য পাঠিয়েছে একটা খুব সুন্দর নাইট ড্রেস। এর মধ্যে রয়েছে দেখো এত সুন্দর একটা টপ আর একটা প্যান্ট। এটা নাইট ড্রেস হিসেবেও পরতে পারবে, আবার এমনি নর্মালিও পরতে পারবে। কি সুন্দর কালারটা হয়েছে, মানে একটা হালকা পার্পেল কালার। তো প্রত্যেকটা উপহার পেয়ে আমি কিন্তু খুবই খুশি, আমরা সবাই খুব খুশি। এছাড়াও তো আমাকে শাড়ি, সোমনাথকে জামা, সেগুলো তো আগেই তোমাদেরকে দেখিয়েছি, যে সোমনাথকে জামা দিয়েছিল, আমাকে শাড়ি দিয়েছিল, সেগুলো কিন্তু এখান থেকে কেনা। সেগুলো ওই জন্য অন্য ভিডিওতে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম। তবে এগুলো যেহেতু মেক্সিকো থেকে এসেছে, এগুলো আলাদা সব, এটা আলাদা প্যাকিং হয়ে এসেছে, বুঝেছো? ধরা এই যে মিলেট খিচুড়ি বানিয়ে নিয়েছি দেখো এইদিকে, আর এইদিকে সোমনাথের, এইদিকে আমার, আর এখানে ভাত আর বাঁধাকপি আছে, মেয়েকে খাইয়ে দেবো, আর মেয়ের ডিম সিদ্ধ আছে এর মধ্যে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে সমস্ত বিছানা ঝেড়ে বিছানা করে তারপরে আসলাম ওপরে। এখন দরজা জানলাগুলো সব বন্ধ করে নিচে গিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ঠান্ডা হাওয়াটা দিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।